আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রেমালে দেশজুড়ে বৈদ্যুতিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি, মেরামত করে ৯৫% গ্রাহকের কাছে পৌঁছানো গেছে বিদ্যুৎ। পটুয়াখালীর কলাপাড়ায় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এবং হুমায়ুন ফরিদির জন্মদিনে চ্যানেল আই থেকে স্মারক গ্রন্থ হুমায়ুন ফরিদি সাধারণ এক অসাধারণ প্রকাশিত, ৬০ গুণী ব্যক্তিত্বের স্মৃতিচারণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় রেমালে বৈদ্যুতিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। উপকেন্দ্র, বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমার আর তার ছিঁড়ে যাওয়া সহ সব মিলে আর্থিক মূল্য শত কোটি টাকা ছাড়িয়েছে। এসব ধ্বংসযোগ্য মেরামত করে প্রায় ৯৫% গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ঘূর্ণিঝড় রিমালে অন্যান্য সবকিছুর সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের স্থাপনা। ছেড়ে গেছে কয়েক হাজার কিলোমিটার বৈদ্যুতিক তার, হেলে গেছে অথবা পড়ে গেছে প্রায় ৪,০০০ বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎহীন ছিল উপকূলের ৩ কোটির বেশি গ্রাহক। সব মিলে প্রাথমিক হিসেবে উপকূলের বিদ্যুৎ স্থাপনায় ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়েছে প্রায় ৩,৮৩৩টি। বিভিন্নভাবে গাছ পড়ে বা ঝড়ে পানির জলোচ্ছ্বাসের কারণে তার ছিঁড়ে গেছে। এরকম প্রায় ৩,০৫৬ কিলোমিটার তার আমাদের ছিঁড়ে যায়। ইনসুলেটর মিটার ক্ষতিগ্রস্ত হয়। এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মূল্য আমরা একটা প্রাথমিকভাবে নির্ধারণ করেছি। এটা আমাদের হিসাব অনুযায়ী এটা কিন্তু আমরা নির্মাণটা কি পরিমাণ সেটা আমরা হিসাব করি নাই, শুধু ম্যাটেরিয়াল কস্টটা হিসাব করেছি। তাতে দেখা গেছে যে আমাদের প্রায় ১০৩ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতিতেই কম বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপকূলে বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক করে আনতে কাজ করছে ৩০,০০০ বিদ্যুৎ কর্মী। আমরা জনবল মজুদ রাখি। জনবলের মধ্যে আমাদের সমিতির কিন্তু এই দুর্যোগের গেরিলা টিম আছে, সেই টিমের পাশাপাশি সমস্ত লাইনম্যানদেরকে আমরা প্রস্তুত রাখি। বাড়ি বাড়ি যাইতে হবে, সার্ভিস ড্রপগুলো চেক করতে হবে। এটা ডিটেলস কনজিউমার এন্ডে গিয়ে করাটা একটু সময় সাপেক্ষ। এটা আমাদের এই টিমগুলো মাঠে কাজ করবে। আমরা কোনো কনজিউমারকে বিদ্যুৎবিহীন রাখে আমাদের এই টিমগুলো ঘরে ফিরবে না। এটা আমাদের আরবির পক্ষ থেকে প্রতিশ্রুতি, এটা সরকারের প্রতিশ্রুতি। আমাদের লোডশেডিং এর তেমন কোনো প্রবলেম নাই। আমরা মানুষকে এই ঝড়ের কবল থেকে যদি রক্ষা করতে পারি, যে আমাদের বিতরণ ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে, এটাকে দ্রুত পুনঃস্থাপন করতে পারি, তাহলে আমরা মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন আজ। সকাল ১১টায় হেলিকপ্টারে করে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। হেলিকপ্টার থেকেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ১২টার পর কলাপাড়ায় নামবেন তিনি। এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন সাদি মাহমুদ, যাচ্ছি তার কাছে। সাদি, প্রধানমন্ত্রীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অন্যান্য কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গত রোববার দিবাগত রাতে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে ঘূর্ণিঝড় রিমাল বয়ে আশেপাশে প্রায় ১৯টি জেলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কিন্তু সহকারী অবস্থান করছি এবং এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু মানে এই এলাকার যারা মানুষ আছেন, উপকূলীয় মানুষ যারা আছেন, তারা
ক্ষতির শিকার হয়েছেন, তাদের ঘরবাড়ি হারিয়েছেন, এবং স্থানীয় যে পটুয়াখালী জেলা প্রশাসন আছে সেই জেলা প্রশাসনের কাছ থেকে যে তথ্য আমি পেয়ে দিতে এই অঞ্চলের মানে এই জেলার সব মিলিয়ে প্রায় 3 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 2.5 শতাধিক ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 2000 থেকে 2500-এর মতো ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে এবং কৃষিক্ষেত্রে এবং পানি সম্পদ ক্ষেত্রে এবং সব মিলিয়ে এই অঞ্চলে যে ক্ষতি হয়েছে সেটি কিন্তু শতাধিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে এমন অবস্থায় এই অবস্থায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পটুয়াখালী পরিদর্শনে আসছেন এবং আজকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মসূচি হয়েছে তাতে করে কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে বেলা 11টায় ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে রওনা দেবেন এবং আমরা আশা করছি যে 12টা নাগাদ তিনি পটুয়াখালীতে পৌঁছাবেন এবং 12:30টায় তিনি আসলে পটুয়াখালীর যে কলাপাড়ায় মোজারুদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ আছে সেখানে তিনি আসবেন এবং তার আগে 12টা নাগাদ তিনি পটুয়াখালীর যে ক্ষতিগ্রস্ত এলাকা আশেপাশের যে ক্ষতিগ্রস্ত এলাকা আছে সেখানে পরিদর্শন করবেন এবং ঘুরে হেলিকপ্টার থেকে সেটি আসলে দেখবেন এবং 12:30টার দিকে তিনি কিন্তু মোজারুদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে নামবেন এবং স্থানীয় যারা ক্ষতির শিকার হয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং 12:30 1:30 নাগাদ কিন্তু স্থানীয় শেখ কামাল যে ব্রিজ আছে সেই ব্রিজ পরিদর্শন করবেন এবং 2টা নাগাদ আমরা আশা করছি যে বিভাগীয় যে কর্মকর্তা আছেন তাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মতবিনিময় সভা করবেন এবং আমরা আশা করছি এই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু দিক নির্দেশনা দিবেন যেখানে থাকবে যে এই অঞ্চলের মানুষকে কিভাবে দ্রুত পুনর্বাসন করানো যায় এবং এই অঞ্চলের মানুষজনকে কিভাবে আবার আগের জীবনে ফিরিয়ে আনা যায় এবং আমরা আশা করছি যে বেলা 3টা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। আর আমি যদি স্থানীয় যারা মানুষ আছেন তাদের কথা যদি আপনাকে জানাতে চাই, তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের আসলে জানমালের খুব বেশি ক্ষতি না হলেও কিন্তু তাদের যে সম্পদ ঘরবাড়ি সেই ক্ষতি কিন্তু তারা হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দিতে তাদের বেশ খানিকটা সময় লাগবে। এই অবস্থায় শেখ হাসিনা আসছেন, তাদের সাথে কথা বলবেন, ত্রাণ বিতরণ করবেন, এটি তাদের আরো অনেক বেশি উজ্জীবিত করবে, তারা কিন্তু সেটি বলেছেন। আর যারা জেলা প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে সময় মতো যারা উপকূলবাসী আছেন তাদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছিল, তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়েছিল, বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছিল, যার কারণে কিন্তু জানমালের ক্ষতি কমানো গেছে। আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12:30টার সময় কলাপাড়ায় নামবেন, আমরা সেই আশায় আছি। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সাদি, ধন্যবাদ আপনাকে। চাকরির পাশাপাশি নাগরিক জীবনে ছাদ কৃষি মনোযোগের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে অনেকের কাছে। কেউ কেউ ফল ফসল প্রাপ্তির পাশাপাশি গাছ ও প্রকৃতির নেশায় পড়েছেন। তারা নগর পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার ক্ষেত্রেও অবদান রাখছেন। ছাদ কৃষি নিয়ে রিপোর্ট করছেন শাইক সিরাজ। ঢাকা উত্তরায় 7 তলার উপরে 4500 বর্গফুটের ছাদ কৃষির বয়স মাত্র 3.5 বছর। সাজানো গোছানো সবুজে ঘেরা এই আয়োজনটির উদ্যোক্তা তরুণ সামিউল হাসান। পেশায় চাকুরিজীবী হয়েও গাছ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসায় তিনি নিয়মিত অনুশীলন করছেন ছাদ কৃষি। আমার কাজ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। কাজ করা শেষ করার পর আমি বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি না, আমার লাস্ট 4 ইয়ার্স হয়ে গেছে। আমি আমার যত স্পেয়ার টাইম আমি স্পেন্ড ইন মাই রুম। তো আপনাকে এখানে সাহায্য করে কি আপনার মা সাহায্য করে? 90% কাজ আমি, বাকি 10% আমার মা, আমার পাশে কাজ করে খালা আর আমার ওয়াইফ। রকমারি সবজির পাশাপাশি বিভিন্ন জাতের আমের সংগ্রহ রয়েছে তার। আম গাছ খুব ভালো লাগে, আমার ফুল গাছ অ্যারোমেটিক ফ্লাওয়ার্স ভালো লাগে, সুগন্ধি ফুল ভালো লাগে। আমি সবজিও চাই, আমি ছায়া চাই, মানে আমি সবই চাই, আমি সব কিছু থেকে একটু চাই। নগরের উষ্ণতা রোধে এক কার্যকর উদ্যোগ ছাদ কৃষি দাবি তার। প্রতিটা ভবনের ছাদে যদি সবুজ গাছ কিছুটা হলেও লাগানো হয়, যেটা শহরের তাপ বলেন, কার্বন এমিশন বলেন, সব কিছুই কিছুটা হলেও কমিয়ে আনবে। আরবান জঙ্গলের আদলে তরুণের উদ্যোক্তা ছাদ কৃষিটি একটা রূপ দিতে চান। সবচেয়ে বড় কথা হচ্ছে এই উদ্যোক্তা ছাদ কৃষি করে তার জীবনে এই সময় এসে যে আনন্দ পেয়েছেন এটা তার কাছে অনেক বড় বিষয় এবং তিনি মনে করছেন যে বাংলাদেশের বা বিভিন্ন শহর এলাকায় যতগুলো ছাদ এভাবে আছে সবগুলোই এরকম ছাদ কৃষি বা ছায়াবৃষ্টিত একটা আদলে আসা উচিত। ঢাকার উত্তরার 5 নম্বর সেক্টরের সামিউল হাসানের ছাদ কৃষি থেকে শাইক সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে।
হুমায়ুন ফরিদীর ৭২তম জন্মদিনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই থেকে প্রকাশিত হয়েছে হুমায়ুন ফরিদী সাধারণ এক অসাধারণ শিরোনামে স্মারক গ্রন্থ। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বইটিতে হুমায়ুন ফরিদীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ৬০ জন গুণী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যারা ছিলেন ফরিদীর কাছের মানুষ। বিস্তারিত রোকসানা আমিনের রিপোর্টে। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে অভিনয়ে সবখানে দাপটের সাথে রাজত্ব করে গেছেন গত কয়েক দশক। নিপুণ অভিনয় দক্ষতায় দেশের মঞ্চ ও নাট্য চলচ্চিত্র জগৎকে দিয়ে গেছেন অফুরান সমৃদ্ধি। ভাঙনের শব্দ শুনির সেরাজ তালুকদার, সংসপ্তকের কানকাটা রমজান কিংবা শ্যামল ছায়ার একজন মুক্তিযোদ্ধাকে মানুষ মনে রাখবে অনেক দিন। নিজেকে কিংবদন্তিতে পরিণত করেছেন যে গুণী মানুষটি, তিনি হুমায়ুন ফরিদী। ঢাকার নারিন্দায় জন্ম নেয়া গুণী এ অভিনেতার জন্ম ১৯৫২ সালের ২৯শে মে। বেঁচে থাকলে ফরিদী ৭২ বছরে পা রাখতেন। জন্মদিনে হুমায়ুন ফরিদী সাধারণ এক অসাধারণ স্মারকগ্রন্থ উন্মোচন চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়। বাংলাদেশের অভিনয় জগতের ম্যাজিশিয়ান খ্যাত হুমায়ুন ফরিদীর স্মৃতিচারণমূলক স্মারকগ্রন্থের প্রচ্ছদ করেছেন তাঁরই প্রিয় বন্ধু, চিত্রশিল্পী ও বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। বন্ধু সতীর্থ ফরিদীকে ভালোবেসে স্মৃতিচারণ করেছেন ৬০ জন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির সঞ্চালনায় প্রকাশনা উৎসবে এসে স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, নাট্যজন মামুনুর রশিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুর রহমান খান, মতিন রহমান, নাট্যকার হারুন রশিদ, নাট্যকার আক্তার ফেরদৌস রানা, অভিনেতা ঝুনা চৌধুরী, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাবলু সহ বরেণ্যরা। উৎসব আয়োজনে সাধুবাদ জানান স্মারকগ্রন্থের সম্পাদক মণ্ডলীর সদস্য, শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রকাশনা উৎসবে অভিনেতা হাফিজুর রহমান সুরুজ, সঙ্গীতশিল্পী খুরশিদ আলম, শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম সহ ছিলেন হুমায়ুন ফরিদীর আত্মজা দেবযানী। ২০১২ সালের ১৩ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান ক্ষণজন্মা অভিনয়ের সম্রাট হুমায়ুন ফরিদী। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমি ফল আম, ধান, সবজি, কলা বাগান ও মাছের ঘের ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ। বিধ্বস্ত প্রকৃতি ও পরিবেশ। সাইক্লোন শেল্টার সহ উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট। এখনও পানিবন্দী লাখো মানুষ। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০০ কোটি টাকার বেশি বলছে প্রশাসন। এবারে খেলার খবর।